নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সেটা রিলেটেড টু ওমেন। তো এখানে দেখো, আমরা প্রত্যেকের ফ্যামিলি বর্তমানে কি দেখো, এখনো পর্যন্ত যদিও মেয়েদেরকে নিয়ে আমাদের এখনো অনেক পিছিয়ে পড়া চিন্তাধারা রয়েছে। যেমন ভারতে এখনো পর্যন্ত কন্যা ভ্রূণ হত্যাও চলছে, জন্মের পূর্বেই তাদের ভ্রূণকে নির্ধারণ করে। সেটা নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করেছি, তোমরা তো সেটা নিয়েও আলোচনা করেছি, একটা আর্টিকেলে এসেছিল। তো সেটা তোমরা কি আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে। তো এরকম তো ঘটনা ঘটছে, কিন্তু কিন্তু আমাদের যে সরকার রয়েছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তারাও কিন্তু প্রতিনিয়তই তাদের ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে ভারতীয় পরিবারে কন্যা ভ্রূণকে হত্যা রোধ করা যায় এবং মেয়েদেরকেও সমানভাবে আমাদের সমাজে স্থান দেওয়া হয়। তো দেখো, তার পরবর্তীতে কি আসছে আর কি, মেয়েরা যদিও মেয়েদেরকে জন্ম দেওয়ার পরেও তাদের কিন্তু একটা ফিউচার রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে, ভারতের মতন দেশে কি করা হচ্ছে, যে আন্ডার এজ তাদেরকে বিবাহের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সংসার করার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা যখন তাদের কেরিয়ার গড়ার সময়, যখন তাদের খেলার সময়, সেই সময়টাকে কিন্তু তাদেরকে সংসারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু তারা সেই সময় সেটার জন্য উপযুক্ত নয় এবং তাদের ফিউচার প্ল্যান না করে তাদেরকে সেই সবের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে কি, তারা হচ্ছে না প্রপার শিক্ষিত, তারা শিক্ষার থেকেও বঞ্চিত হচ্ছে এবং সেই অচেনা একটা পরিবারে গিয়েও সেখানে মানিয়ে নিতে পারছে না এবং না পেরে তাদেরকে সংসার করে করে যেতে হচ্ছে। সেখানেও দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে কি তাদের এম্পাওয়ারমেন্টের অভাব। মানে একটা মেয়ে যদি সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজেকে যদি ইন্ডিপেন্ডেন্ট করে, কোনো কাজের মধ্যে যুক্ত হয়, তাহলে কিন্তু সেখানে দেখা যায় একটা আলাদা সাইড। তো আজকের ভিডিওতে এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে ওমেন এম্পাওয়ারমেন্ট, যেখানে আমাদের প্রত্যেকটি পরিবারে মেয়েদেরকে সেলফ সাফিসিয়েন্ট হওয়া প্রয়োজন তাদের পরবর্তী জীবনকে আরো সিকিউর করতে। ঠিক আছে, বিবাহিত জীবনকে সিকিউর, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তবুও কিন্তু ভারতীয় মহিলারা যারা তাদের ফিউচার লাইফের জন্য সিকিউর, যারা সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তারাও যথেষ্ট পরিমাণে ম্যারেজের জন্য প্রস্তুত নয়, তারা ম্যারেজকে গ্রহণ করতে চাচ্ছে না। এই হচ্ছে আজকের টপিক, যে হোয়াই মেনি ইন্ডিয়ানস ওম্যান আর সেইং নো টু ম্যারেজ। কেন ভারতীয় মহিলা, বেশিরভাগ ভারতীয় মহিলা এখন ম্যারেজ করতে অস্বীকার করছে, মানে বিবাহের দিকে তারা অতটাও আগ্রহী নয়। যদিও তারা সেলফ সাফিসিয়েন্ট হয়েছে অনেকেই, আবার যারা ফিউচারের জন্য নিজেদেরকে তৈরি করেছে, তারাও কিন্তু এই যে বিবাহ নামক যে প্রতিষ্ঠান, এর সাথে যুক্ত হতে চাচ্ছে না। কিন্তু কেন, এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো এখানে কি বলছে, টুডেস ইয়াং ওমেন নো দ্যাট দিস প্যাট্রিয়ার্চাল অ্যারেঞ্জমেন্ট উইল টেক অ্যাওয়ে দেয়ার পাওয়ার। যেটা কি একটা পিতৃতান্ত্রিক একটা অ্যারেঞ্জমেন্ট। এই যে বিবাহটা, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা রীতিনীতি, যেখানে মহিলাদের কাছ থেকে তাদের ক্ষমতাকে পুরোপুরি কেড়ে নেওয়া হয়, ফোর্সিং দেম টু শেয়ার রেসপন্সিবিলিটি, এবং তাদের রেসপন্সিবিলিটিকেও ভাগ করে নেওয়ার বদল দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েদেরকে বেশি দায়িত্ব বহন করতে হয়। এবং যদি তারা ফিনান্সিয়াল অ্যাবেল হয়, মানে আর্থিকভাবেও যদি স্বাবলম্বী হয় মেয়েরা, সেখানেও দেখা যাচ্ছে যে মেয়েদেরকে পুশ আপ করা হচ্ছে, মানে প্রেশার দেওয়া হচ্ছে, যে অর্থের সাংসারিক ক্ষেত্রে তাদের সেই অর্থকে এই পুরুষের তুলনায় বেশিভাবে শেয়ার করতে। তো সেক্ষেত্রে মহিলারা কিন্তু চাচ্ছে না যে তাদের অর্থ সেইভাবে সেখানে লাগুক। এই দেখো, এই যে বিষয়টা, একটা মেয়ে, একটা মহিলা যখন তাদের নিজেদেরকে এম্পাওয়ার্ড করে, সেলফ সাফিসিয়েন্ট করে, সেক্ষেত্রে কিন্তু দুটো দিক উঠে আসছে, যে তারা ফিউচারের জন্য নিজেদেরকে সিকিউর করার জন্য সেটা করছে, আবার এটা খারাপ দিকও চলে আসছে, যে তারা ফ্যামিলিতে দিতে চাচ্ছে না। এটা কি ভালো কি খারাপ, সেটা নিয়েও কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি কি বলছে, যে তারা কেন এম্পাওয়ার্ড হয়েছে, কি উদ্দেশ্যে তাদেরকে এম্পাওয়ার করা, তারা নিজেদেরকে করেছে, সেলফ সাফিসিয়েন্ট করেছে, সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে এই টপিকে বলা রয়েছে। তো একটা আর্টিকেল, এটা ইকোনমিক্স টাইমসের একটা আর্টিকেল, এখানেও দেখো বলেছে যে একই, হোয়াই ওম্যান রিফিউজ ম্যারেজ। তো এরকমই, যে তাদের জব এবং যে ফিনান্স, সেখানের উপর কিন্তু তারা, যদিও
তাদের চাকরি করে কাজ করে যে অর্থ টাকা উপার্জন করছে, বিবাহের পর কিন্তু তাদের সেগুলোর উপরে কোনো আধিপত্যই থাকছে না, সমস্তটাই চলে যাচ্ছে তাদের সেই শ্বশুরবাড়ির উপরে। ঠিক আছে, এবং দেখা গেছে যে তার যদি বাবার বাড়িতেও গিয়ে তার যে বিবাহের পূর্বে যে বাইরে তিনি বসবাস করেন, সেখানেও দেখা যাচ্ছে তাদের পিতা মাতাও কিন্তু সেটাকে রেগুলেট করছে। সেটা আমরা পরবর্তীতে আলোচনায় দেখতে পারবো। তো চলো দেখিনি। এখানে দেখো প্রথমেই কি বলেছে, একটা ওমেন গ্রুপের কথোপকথনের ভিত্তিতে কিন্তু এটা বলা হয়েছে যে সেখানে বিভিন্ন বয়সের মহিলারা তাদের বিভিন্ন বয়সের মহিলাদের বিভিন্ন রকম যে দৃষ্টিভঙ্গি সেটাও তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে। তো এখানেই দেখা বলেছে যে উই ওয়ার গ্রুপ অফ ওমেন চ্যাটিং অ্যাবাউট আওয়ার লাইফ, আমাদের জীবন নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানেই উঠে এসেছে যে বর্তমানে যে পরিবর্তিত যে জীবনধারা ল্যান্ডস্কেপ, মহিলাদের ইয়াং ওমেন বিবাহ করতে প্রত্যাখ্যান করছে, যে তারা বিবাহ করতে চাচ্ছে না, যেটা টার্নড আউট টু বি মোস্ট এঙ্গেজিং অ্যাজ দি ইয়াং ওমেন রিপ্রেজেন্টেড দেয়ার পয়েন্ট অফ ভিউ, তাদের নিজেদের পয়েন্ট অফ ভিউকে পেশ করেছে। দে আর্টিকুলেটেড হাউ ইট মেড লিটল সেন্স টু গিভ আপ অ্যান্ড কম্প্রোমাইজ হোয়েন ম্যারেজ ডিসপ্রপোর্শনেটলি বার্ডেন ওমেন উইথ মোর রেসপন্সিবিলিটি। এটা কিরকম একটা বিপাকে একটা মহিলাকে, একটা মেয়েকে ফেলে দেয়, যে একটা বিবাহের পর তাদের সমস্ত দায় দায়িত্বকে সমানভাবে ভাগ না করে নিয়েও কিন্তু মহিলাদের উপরেই বেশিটা চাপিয়ে দেওয়া হয়। সেখানে দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সংসারকেও সামলাতে হয়, আবার তাদের কেরিয়ারকেও সামলাতে হচ্ছে। কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটা গৃহস্থলীর কাজের ক্ষেত্রে কিন্তু একটা পুরুষ সেইভাবে নিমগ্ন থাকে না, তারা শুধুমাত্র তাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে যুক্ত থাকে। কিন্তু সেটা ফ্যামিলির দিক মানে গৃহে এসে যে তাদের যে অ্যাক্টিভিটি, সেখানে কিন্তু অনেকাংশে পুরুষদের যে উপস্থাপনা, পুরুষদের যোগ কিন্তু খুব কম দেখা যায়। সেটা কিন্তু তারাও বলতে চাইছে যে মহিলাদের কিন্তু এটা সমানুপাতিক হারে হয় না, এটা দেখা যাচ্ছে বারবার। দি ওল্ডার ওম্যান, ৮৮ বছর বয়সের একজন বৃদ্ধা মহিলা, তিনি আবার বলেছেন যে তারা তাদের জীবনকে অ্যাডজাস্ট করে নিয়েছে কম্প্রোমাইজের মাধ্যমে তাদের ফ্যামিলির সাথে, এবং তারা তাদেরকে সমস্ত রূপেই সেই নিজের স্বার্থকে ত্যাগ করে কিন্তু ফ্যামিলির জন্যই তাদেরকে ঢেলে দিয়েছে। এবং দি ইয়াঙ্গার ওম্যান ওয়ার মোর সেলফিশ, এবং তারা বলেছে যে বর্তমানে যে ইয়াঙ্গার ওম্যান রয়েছে, যুবতী মহিলারা রয়েছে, তারা কিন্তু স্বার্থপর। এরা দু তরফের কথার ভিত্তিতে বলা হচ্ছে। অবশ্য দি রিসেন্টমেন্ট এভিডেন্ট ইন দি কনভারসেশন মেড ইট ক্লিয়ার দোজ কম্প্রোমাইজ ওয়ার মেড আনউইলিংলি, যে এই যে আলোচনা এবং এর এভিডেন্টের ভিত্তিতে বলা হচ্ছে যে এই যে তাদের কম্প্রোমাইজ ছিল, যে ৮০ বছর মহিলাটা বলছে যে তারা কম্প্রোমাইজ করছে নিজেদেরকে এবং তাদের সমস্ত জীবনকে তাদের সংসারের এবং শ্বশুরবাড়ির যে তাদের স্বামীর সংসারের প্রতি পুরোপুরিভাবে সঁপে দিয়েছে, সেটাও কিন্তু অনিচ্ছাকৃতভাবে এটা পরিষ্কার। এবং মানি লাইস অ্যাট দি বটম অফ অ্যাট অল আই সারমাইজ, এবং যে আর কি এটা বলছে তার বক্তব্য অনুযায়ী মানি লাইস অ্যাট দি বটম অফ ইট অল, মানে অর্থই হচ্ছে সবার উপরে উঠে আসছে, এটাই কিন্তু বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ৮০ বছর বয়সে একজন মহিলা, যখন তার বয়স কিন্তু সে তার যুগ প্রায় শেষের দিকে, তাদের চিন্তাধারা আলাদা থাকবে, বর্তমান যুগের মেয়েদের চিন্তাধারা আলাদা থাকবে, এটাই বাস্তব। এখানেই কিন্তু দুই পক্ষের চিন্তাধারাকে কম্পেয়ার করে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবং দেখো তারপরে আবার কি বলেছে, দেয়ার ওয়াজ আ টাইম, যেখানে একটা সময় ছিল ওমেনরা তাদের পৈতৃক যে সম্পত্তি রয়েছে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেটাকেও শেয়ার করতে পারতো না। মানে বাবার বাড়ির যে সম্পত্তি তারা ভাগ পেত না, যখন তাদের বাবা মায়েরা থাকতেন না, এই ভাগ কিন্তু মেয়েরা পেত না। কিন্তু বর্তমানে যে ল এসেছে, সেখানে কিন্তু তাদেরও অধিকার রয়েছে, সেটা চেঞ্জ হয়েছে। এবং কাস্টম অ্যান্ড রিচুয়ালস ওয়ার রুটেড প্যাট্রিয়ার্চি অ্যান্ড ক্রিয়েটেড এনাফ সোশ্যাল কন্ডিশন ইন দি মাইন্ড অফ মেন অ্যান্ড ওমেন, এবং যেটা মহিলা এবং পুরুষের মধ্যেও কিন্তু এই যে পরিবর্তনের আগ পর্যন্ত মেয়ে এবং ছেলেদের মধ্যে কিন্তু এটা নিয়েই অনেক চিন্তাধারার মধ্যে এবং সামাজিক কন্ডিশনের মধ্যেও অনেকটাই ডিফারেন্সিয়েট তৈরি করতো। সো ওমেন অ্যাকসেপ্টেড মেন ইন দেয়ার লাইফ অ্যাজ সাম কাইন্ড অফ সেভিয়ার্স হু গেভ দেম স্ট্যাটাস, ওয়েলথ অ্যান্ড সিকিউরিটি। তো সেক্ষেত্রে সেই সময়কার মহিলারা
তাদের জীবনকে সিকিউর করার জন্য সেই পুরুষদের উপরকে সঁপে দিত, পুরুষের উপরেই সঁপে দিত তাদের জীবনকে পুরোপুরিভাবে। এবং সেখানে ওয়েলথ সিকিউরিটি স্ট্যাটাসটাকে আরো সিকিউর করার জন্য ওয়েলথ এবং যে আর কি তোমার সংসারকে তার জীবনকে চালানোর জন্য যে বেসিক নিডের প্রয়োজন, বেসিক নিডগুলো ছিল, তার জন্য সেই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের উপরেই তারা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তো। যেহেতু সেই সময় কি হচ্ছে, মহিলাদের কোনো কিছুর উপরেই কি বলবো কোনো ভাগ ছিল না এবং তাদেরকে সবসময় সব ক্ষেত্রেই বঞ্চিত করা হতো। মাচ হ্যাজ চেঞ্জড সিন্স দি এগ্রিকালচার অ্যান্ড বিজনেস বেসড জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, বাট মেন অ্যান্ড ওমেন কন্টিনিউ টু সাফার ফ্রম দিস কন্ডিশন। যদিও পরবর্তীতে যে এগ্রিকালচার, চাষাবাদ এবং বিজনেস ফ্যামিলিগুলোতে যে রয়েছে, জয়েন্ট ফ্যামিলিগুলোতে চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু তবুও কিন্তু যে পুরুষ এবং মহিলা তাদের কিন্তু কন্ডিশন সেই ফ্যামিলিতেও কিন্তু তাদের যে ভূমিকা চেঞ্জ হয়নি, এটাই বলছে। মেনি ব্রাদার স্টিল বিয়ারার, অনেক ভাই যারা তাদের বোনদের পরবর্তী জীবনের যে কি বলে হ্যাভিং সাপোর্ট দের সিস্টার, মানে তাদের বোনদেরও পরবর্তী জীবনের জন্য বার্ডেন বহন করছিল তখনও একটা সময় ছিল। ঠিক আছে, এখানে এটাই বলছে মেনি ওয়াইফস কন্টিনিউ টু রিমেন পাওয়ারলেস ইন দিস হাউস হোল্ড অ্যান্ড মেনি ফ্যামিলিজ স্টিল সিক মেল চাইল্ড, ইভেন ইকোনমিক অ্যাডভান্টেজ হ্যাজ সিজড টু এক্সিস্ট। তো দেখো অনেক মহিলারা কি বলছে এখানে, ক্ষমতাহীন, তাদের গৃহস্থালিতে ক্ষমতাহীনই মনে করতো নিজেদেরকে এবং আর্থিক অবনতি থাকা সত্ত্বেও বারংবার পুত্র সন্তানের চিন্তা করতো। এটা নিয়েও কিন্তু আমরা পূর্বে এই যে কন্যা ভ্রূণ হত্যা করা হয় এখনো ভারতীয় ফ্যামিলিতে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছে। এবং দেখো ফ্যামিলিতে আর্থিক অনটন থাকা সত্ত্বেও তারা কিন্তু একটা পুত্র সন্তানের জন্যই বারংবার দাবি করে। তো এখানেই বলছে মেল চাইল্ডটাকে তারা বেশি প্রাধান্য দেয়। এটাও কিন্তু একটা ভারতীয় সমাজে পিছিয়ে পড়া একটা চিন্তাধারা নিয়ে আসে, যেটা পরবর্তীতে মহিলাদের মধ্যে কন্টিনিউ চলতে থাকে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু মহিলারাও কিন্তু পিছিয়ে নেই, মহিলাদের মধ্যেও কিন্তু সেই চিন্তাধারাটা ঘুরতে থাকে পরবর্তী সময়। কিন্তু সেই ক্ষেত্রে এখন বর্তমানে মহিলারা সেটাকে কাটিয়ে উঠতে চাচ্ছে এবং সেই যে পুরুষদের ওপর নির্ভরশীলতাকে কাটিয়ে এবং নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার পরেও কিন্তু তাদের নিজেদেরকে ম্যারেজ নামক ইনস্টিটিউশনের দিকে ঠেলতে রাজি হচ্ছে না। এবং দেখো পরবর্তীতে দি আর্গুমেন্ট অ্যাবাউট বিং পাওয়ারলেস কট মাই অ্যাটেনশন। এই যে আর্গুমেন্টে সেখানে যে ক্ষমতাহীনতার যে কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাকে আকৃষ্ট করেছে, যে আর কি এটাকে বলছে, যে আর কি লিখেছে এখানে। ডাজ এডুকেশন অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি ব্রিং পাওয়ার টু ম্যান? তাহলে কি ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি মানে অর্থনৈতিক সক্ষমতা মহিলাদের উপর ক্ষমতা নিয়ে আসে? মানে শিক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা কি মহিলাদেরকে ক্ষমতাশীল বানায়? এটাই তিনি বলছেন। এবং আরো বলছেন যে আই রিকাউন্টেড মাই কনভারসেশন উইথ এ পপুলার ফিল্ম অ্যাক্ট্রেস অন আ লং ফ্লাইট ফ্রম সিডনি থেকে একটা ফ্লাইটে আসার সময় তিনি একজন ফিল্ম অ্যাক্ট্রেসের সাথে কথা বলার সময় তিনি কিন্তু একটা কথোপকথন অভিজ্ঞতা নিয়েছেন, যে সেখানে ফিল্ম অ্যাক্ট্রেস বলছেন তিনি ছিলেন যে খুবই বিউটিফুল, ট্যালেন্টেড এবং প্রতিষ্ঠিত একজন অ্যাক্টর। তিনি বলেছেন যে তিনি তার ফ্যামিলিতে কিন্তু একজন মানি মেকিং মেশিন হিসাবেই কি হয় চিহ্নিত হচ্ছে এখন, সেই সময় পর্যন্ত যেই সময় ইন্টারভিউ নেওয়া হয়েছে তাকে একজন যে উপার্জন করে নিয়ে আসছে তাদের ফ্যামিলিতে অর্থ, তাকে মানি মেকিং মেশিন হিসাবে করা হচ্ছে। তার ফ্যামিলির যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখন তোমরা দেখো কি রকম দৃষ্টিভঙ্গি তাদের রয়েছে। এটা কিন্তু তার পিতৃক মানে বাবার যে বাড়ি রয়েছে, নিজের বাড়ি রয়েছে, সেটার কথাই কিন্তু বলা হচ্ছে। এবং তারপরে যে তাদের যে বাবা এবং ভাইয়ের যে অ্যাক্টিভিটি সেটা দেখে কিন্তু তার পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টে গেছে এবং সে পরবর্তীতে বিবাহের দিকে যেতে অনিচ্ছুক। এখানে দেখো কি বলছে, শি রিটার্ন হোম ফ্রম লং আওয়ার্স অফ ফিল্ম শুটিং শিডিউল টু ফাইন্ড হার হাউস ফিল্ড উইথ স্ট্রেঞ্জার্স। তার যেহেতু অ্যাক্টর, তিনি এক ফিল্ম শুটিং করার পর দীর্ঘ সময় ব্যাপী একটা ফিল্ম শুটিং করার পর তিনি তার বাড়িতে ফিরে এসেছেন। এসে দেখেন যে সেখানে অনেক অচেনা লোক এক অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, তার ফ্যামিলি অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, যেখানে তাকে কিন্তু সে কাউকেই চেনে না। হ্যাঁ, এবং সেখানে ফ্যান্সি স্টাফ বিভিন্ন রকম খাবার অর্ডার করা হয়েছে, তারা সেটাকে এনজয় করছে এবং সেখানে কিন্তু তার টাকাটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু সে
কিছুই জানতো না এইসব ব্যাপারে এবং কিছুই বলতে পারেনি, কুড নট সে এনিথিং। তো শি উড রিটায়ার টু দি কোয়াইট হার রুম, এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে গিয়ে সে তার নিজের কক্ষে পৌঁছলো। এবং পরের দিন যখন সকালবেলা তিনি ঘুম থেকে ওঠেন, সেখানে কিন্তু তার বাবা এবং ভাই গিয়ে সেই মাত্র একটা চেক নিয়ে তার সামনে উপস্থিত হয় এবং তার সাইন নেওয়ার জন্য হাজির হয়। মানে কি, তাকে শুধু যে সে অর্থ উপার্জন করে আনছে, তাকে শুধু সেই অর্থের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে দেখো একটা কেমন দৃষ্টিভঙ্গি এসে গেল। একটা সময় ছিল যে মেয়েদেরকে এম্পাওয়ার করা যাবে না, মেয়েদেরকে এম্পাওয়ার করলে পরে, মেয়েদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করলে পরে মেয়েরা পুরুষদের উপরে উঠে যাবে এবং পুরুষদের উপর আধিপত্য খাটানোর চেষ্টা করবে, এটা একটা চিন্তাধারা ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেয়েদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার পরে মেয়েরা যখন এম্পাওয়ার হয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলির লোকরা তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং তার অর্থকে পুরোপুরিভাবে খরচাও করছে এবং তাকে মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করছে। ঠিক আছে, মানি মেকিং মেশিন হিসাবে ইউজ করার পর কি করা হচ্ছে, এবং তাকে সেটাকে তারা কি পারপাসে ব্যয় করছে সেক্ষেত্রেও কিন্তু, কি পারপাসে এক্সপেন্স করছে সে ব্যাপারেও কিন্তু তাকে জানানো হচ্ছে না। তো তাকে দেখো, সে একটা কাজের থেকে আসছে, সে কি পরিস্থিতিতে আসছে আছে বর্তমানে, সেটাও তারা জানার প্রয়োজন মনে করছে না সেই মুহূর্তে। এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়। তো শি ওয়াজ কেয়ার্ড ম্যারেজ বিকজ তার যে নিজের ফ্যামিলির কাছে দেখে তার এই ম্যারেজ সম্বন্ধে ধারণা পাল্টে গেছে, যে ম্যারেজের পর তো সে একটা অচেনা পরিবারে গিয়ে পৌঁছবে, তো অবশ্যই সেখানেও এরকমটাই হবে, সেটাও সে বিশ্বাস করে নিতে পারছে না। শি ওয়াজ আর্নিং ক্রোর্স বাট রিমাইন্ড পাওয়ারলেস। সে কোটি টাকার উপরে ইনকাম করছে, কিন্তু বর্তমানে তবুও সে নিজেকে ক্ষমতাহীনই মনে করে। দেখো, এম্পাওয়ারমেন্ট শুধু এটা কথার কথা, সত্যি কি মহিলারা এখনো সমাজে সঠিকভাবে এম্পাওয়ার হচ্ছে, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে এম্পাওয়ারমেন্ট ছিল না সেখানে অন্য একটা ব্যাপার ছিল, যেখানে এম্পাওয়ারমেন্ট হচ্ছে সেখানে কিন্তু অন্য একটা বিষয় চলে আসছে, পুরোপুরি একটা কি হচ্ছে, চিন্তার দিকে চলে আসছে, পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ফ্যামিলি। দি মিডল এজড ওম্যান, আবার একজন মধ্যবয়সী ওম্যান, তিনি আবার একটি গ্রুপের আলোচনায় বলেছেন তিনি এখন বর্তমানে পাওয়ারলেস নিজেকে অনুভব করে না। এটা কিন্তু অন্য একটা মহিলার কথা বলা হচ্ছে, এবং তাদের মধ্যে অনেকে ওয়ার্কিং কাজও করে যেখানে আদার্স চুজ নট টু, এবং তারা আবার অনেকেই এটাকে সমর্থন করছে না। দি ওয়ার্কিং ওম্যান ফেল্ট কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার কন্ট্রিবিউশন টু দি হাউস হোল্ড, এবং কিছু ওয়ার্কিং ওম্যান আবার নিজেদেরকে সেই হাউস হোল্ডের কাজেও নিয়োজিত করে নিজেদেরকে কনফিডেন্ট মনে করে, এবং দে আর অ্যাবল টু পার্টিসিপেট টু মানি ডিসিশন অ্যান্ড ইনসিস্ট দেয়ার প্রেফারেন্স বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এবং তারাও তাদের যে ফ্যামিলির যে অর্থ ব্যয় এবং সেক্ষেত্রে যে তাদের মতামত, সেক্ষেত্রে কিন্তু তারা ডিসিশন দিচ্ছে, অংশগ্রহণ করছে, এটা বলা হচ্ছে। দি ওয়ান্স হু ডিড নট ওয়ার্ক, এবং তাদের মধ্যে একজন বলে উঠেছে যিনি কাজ করে না কোনো রকম, তিনি, তার হাজব্যান্ড গেভ দ্য ফ্রি হ্যান্ড টু মেকিং ফিনান্সিয়াল ডিসিশন, এবং তার স্বামী আবার তাকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে সমস্ত রকম অর্থ ব্যয়ের দিকে। তো দেখো, এটা বিভিন্ন রকম একটা প্রেক্ষাপট, বিভিন্ন লোকের একটাই যে দৃষ্টিভঙ্গি তা নয়, বিভিন্ন লোকের কিন্তু বিভিন্ন কথা বলছে যে হ্যাঁ, তার ফ্যামিলিতে সে কাজ করছে না, কিন্তু তার ফ্যামিলি যে তার হাজবেন্ড তাকে পুরোপুরি ফি দিয়েছে, এবং অনেকে কাজই করছে না তবুও তার ফ্যামিলির উপর পুরোপুরি নিজেকে সঁপে দিয়ে নিজেকে কনফিডেন্ট মনে করছে, এবং অনেকে আছে যারা খরচা করছে না, তার নিজেকে খরচা করার জন্য নিয়োজিত করছে কিন্তু কোন রকম ইনকাম করছে না, এরকম বলছে। দে ডিড নট ফিল ইনফেরিয়র অর পাওয়ারলেস, যারা ইনকাম করছে না তারাও কিন্তু অনেক সময় পাওয়ারলেস অনুভব করছে না, বাট ওয়ার অ্যাবল টু ইন্ডিপেন্ডেন্ট মেক ডিসিশন অ্যাবাউট মানি সিন্স দি হাজব্যান্ড ওয়াজ বিজি উইথ ওয়ার্ক। মানে অনেক ক্ষেত্রে তার স্বামী কাজে ব্যস্ত থাকে এবং সেক্ষেত্রে তাকেই সমস্ত রকম যে খরচা এক্সপেন্স তাকেই বহন করতে হয়, মানে সেই খরচা তার স্বামীর টাকা দিয়ে খরচা করে, কিন্তু সেই খরচাটা সে নিজে করে। আই কুড আইডেন্টিফাই দি কমন আন্ডারলাইন থ্রেড হোয়েন আই heard these stories of empowerment. I asked the women if they knew what their net worth was, if they participated in the investment decision. The household answer was no. তো এখানে যেখানে বলা হচ্ছে যে এম্পাওয়ারমেন্টের কথা শুনেছে, যে যারা আর কি কর্মে যুক্ত রয়েছে তাদেরকে যদি বলা হয় যে এই যে হাউস হোল্ডের ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টের কথা, মানে কতটা তারা ইনভেস্ট করছে, সেই ক্ষেত্রে তারা সোজাসুজি বলছে যে না, তারা কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চায় না তাদের ফ্যামিলিতে।
এটাও কিন্তু উঠে আসছে যে সবাই এম্পাওয়ারমেন্ট হলে যে সবাই আবার খরচা করতে চাচ্ছে ফ্যামিলিতে, সেটা কিন্তু তারা চায় না, যে তাদের অর্থ কোনোভাবে ফ্যামিলির কাজে যেন ইনভেস্ট না হয়, এরকমও তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে। দিস হ্যাজ বিন মাই এক্সপিরিয়েন্স ইন মোস্ট কনভারসেশন উইথ ওমেন অ্যাবাউট মানি। অর্থ নিয়ে বেশিরভাগ কনভারসেশনে যে মহিলাদের সাথে কথোপকথন হয়েছে, তো সেখানে উঠে এসেছে বিভিন্ন রকম তথ্য। সো দেয়ার ইজ আ সিম্পলি স্টিক ন্যারেটিভ, সেখানে একটা সিম্পল ন্যারেটিভ উঠে আসছে যে এম্পাওয়ারমেন্ট শুধুই একটা মুখোশধারী, মাস্কারেডাস। এখানে বলছে যে এই যে এম্পাওয়ারমেন্টের ন্যারেটিভ, এটা একটা মুখোশধারী। The power to spend seems to offer so much satisfaction that women do not see earning investment component to household finance as equally important. It is a good compromise when the woman choose to manage the household and bring up children in the traditional role division. As long as she is not questioned about the spending, she keep her circle power with the independence. এটাও কি বলা হচ্ছে, ইট ইজ গুড কম্প্রোমাইজ হোয়েন ওমেন চুজ টু ম্যানেজ দ্য হাউস। এটা একটা ভালো যে যখন একজন মহিলা নিজেদেরকে কম্প্রোমাইজ করে তার গৃহস্থালির কাজে, এবং তাদের শিশুদেরকেও, যেহেতু বিবাহের পর তাদের ফ্যামিলিতে নতুন মেম্বার আসে, একজন শিশুকে বহন করার কিন্তু তাদের একটা ট্র্যাডিশনাল রোল এসে যায়, তো সেটাই সেক্ষেত্রেও কিন্তু তারা কম্প্রোমাইজ করে নিজেদেরকে, কিন্তু ফিনান্সিয়াল যে ইকুইলিটি ইম্পোর্ট, ফিনান্সিয়াল যে সাপোর্ট করবে সেই দিকে কিন্তু তারা কোনো রকম স্পেন্ড করতে চায় না। শি কিপস হার সার্কেল পাওয়ার উইথ দি ইন্ডিপেন্ডেন্স, দি ইনক্লুডস লার্জ টিকেটিং স্পেন্ডিং জুয়েলারি অর প্রপার্টি দ্যাট ফিল ইভেন বেটার। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ছোট ছোট ক্ষেত্রে ব্যয়, মানে শিশুর ক্ষেত্রে ব্যয়, তার নিজের ক্ষেত্রে ব্যয় এবং হাউস হোল্ডের ক্ষেত্রে ব্যয়, সেক্ষেত্রে সমস্তটাই যখন স্বামীর ব্যয় হয় সেক্ষেত্রে, এবং বড় বড় ক্ষেত্রে যেমন জুয়েলারি প্রপার্টির ক্ষেত্রেও যদি খরচার ক্ষেত্রে, সেখানেও কিন্তু তারা কি করে, সেই স্বামীর টাকা দিয়ে খরচা করতে বেটার মানে অনুভব করে নিজেদেরকে, যে স্বামীর পয়সা দিয়ে তারা খরচা করতে কোনো রকম দ্বিধাবোধ করে না, নিজেদের টাকা দিয়ে খরচা করতে তারা কোনো মতেই অভ্যস্ত নয়। তারা এখনো পর্যন্ত দে বিলিভ দ্যাট দে হ্যাভ এনাবল অ্যাসেটস অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন উইথ দেয়ার পাওয়ার এভার অ্যালোকেট দ্য হাউস হোল্ড ইনকাম। আই উড রিস্ক আ generalize this the orientation keep household finance predominantly and physical assets. তো এটাই বলছে যে যেখানে বাড়িতে একজন ইনকামের লোক রয়েছে, তো সেখানে দে বিলিভ, বিশ্বাস করছে যে এনাবেল অ্যাসেটস, যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে, যথেষ্ট পরিমাণ জিনিস রয়েছে হাউসহোল্ড ইনকামের, হাউসহোল্ড ব্যয়ের ক্ষেত্রে, তো সেখানে কেন তারা রিস্ক নেবে, তাই না? এটাই বলেছে। তো এখানে তো বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি উঠে আসছে। দেখো আরো দৃষ্টিভঙ্গি উঠে আসছে কিরকম, যে একজন মানুষ তারা অনেক সময় বলছে যে অনেক একাধিক লোকের কাছে শোনা গেছে, তারা বলছে যে ওম্যানরা অনেক সময় এই ফিনান্সিয়াল ডিসিশন, বিভিন্ন রকম ফিনান্সিয়াল ডিসিশন, যেমন ডিটেল ওরিয়েন্টেড ব্যালেন্স নোটবুক, ফাইলিং ট্যাক্স রিটার্ন, মেকিং ইনভেস্টমেন্ট চোর্স, এই বিভিন্ন রকম আর কি যে হিসাব নিকাশ, সেই সবের দিকে কিন্তু তারা যুক্ত হতে চায় না। তো সেই সব দিকে সবসময় পুরুষদেরই যুক্ত হতে হয়। Women do associate power with the task. Generation working women who are empowered by education and financial independence will subject themselves to do diminished role in family finances, where they participated only in spending decision. The younger generation does not subscribe to this view. তো সেখানে দেখা যাচ্ছে কি যে যারা এম্পাওয়ার্ড, যেসব মহিলারা এম্পাওয়ার্ড, যেসব জেনারেশনের মহিলার বর্তমান মহিলারা এম্পাওয়ার হয়েছে বা এডুকেশন এবং ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হয়েছে যাদের মধ্যে, তারা উইলিং সাবজেক্ট দেমসেলস টু দি ডিমিনাইজড রোল ইন ফ্যামিলি ফিনান্সেস। তো সেখানে ফ্যামিলি ফিনান্সের ক্ষেত্রে নিজেদের যে অর্থ, সেটাকে কিন্তু নিয়োগ খুব কম পরিমাণে করছে, মানে তার অর্থ যে সেখানে লাগানো, সে ফ্যামিলির দিকে, ফ্যামিলি ব্যয়, হাউস হোল্ডের খরচায় লাগানো, সেটা কিন্তু করছে না। ওয়ার দে পার্টিসিপেটেড অনলি স্পেন্ডিং ডিসিশন, দি ইয়াঙ্গার জেনারেশন ডাজ নট সাবস্ক্রাইব টু দি ভিউ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডিসিশন কোন দিকে চলে যাচ্ছে, তারা বিবাহের দিকে সাবস্ক্রাইব করছে না এবং ব্যয়ের দিকেও তারা পিছু হচ্ছে। উই নাও হ্যাভ ইয়াঙ্গার গার্লস ইন দেয়ার 30s, এবং এখন বর্তমানে যে আলোচনাটা করা হবে সেটা হচ্ছে 30 বছর বয়সে যে ইয়াং গার্ল, তাদের চিন্তাধারা নিয়ে। তারা কি বলছে, তারা বলছে যে
who have had the experiment managing money holistically. They understand that their income must fund their spending as well as saving. তারা ভালোভাবেই বুঝে গেছে যে অর্থ শুধু আয় করলে হবে না আর এবং শুধু ব্যয় করলেই হবে না। আয় ব্যয় তো ঠিক আছে, কিন্তু তার সাথে বর্তমানে সেভিংটাও প্রয়োজন রয়েছে। ঠিক আছে, যে আমি আয় করলাম, আমি মেয়ের জন্য আমাদের সেভিংস এর কোনো প্রয়োজন নেই, সেটা চলবে না। তাদের চিন্তাধারায় কিন্তু চলে এসেছে। দে সি দ্যাট অ্যাসেটস দে বিল্ড উইল হেল্প ফান্ড দেয়ার লং টার্ম গোল অ্যান্ড সিকিউর দেয়ার ফিউচার। এবং তাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে, যেটা তাদের যে নিজের ইনকাম রয়েছে সেটা দিয়ে তাদের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করার দিকে চিন্তা ভাবনা করতে, এবং তার জন্য প্রপার উপযুক্ত পরিমাণে সেভিংসেরও প্রয়োজন রয়েছে। দে নো দি হাউজিং ইজ অনলি আ সিকিউরিটি ফর ব্যাড টাইমস অ্যান্ড ডু নট ওয়ান্ট টু ওভারডু দিস ইনভেস্টমেন্ট। এবং তারা জানে যে এই যে হাউজিং শুধু যে বর্তমান সময়টাকে সিকিউর করলে হবে তা নয়, এই সিকিউরিটি খারাপ সময়ের জন্য করে রাখা উচিত। এবং ডু নট ওয়ান্ট টু ওভারডু দিস ইনভেস্টমেন্ট, এবং বারবার এই ফ্যামিলির ক্ষেত্রেই শুধু ইনভেস্টমেন্ট করা সেটা তারা করতে চাচ্ছে না। দে আন্ডারস্ট্যান্ড ফিনান্সিয়াল অ্যাসেটস, নো টু মেক choices and are willing to make the effort and learn to implement. They are also able influence their courts and peers to take charge of the personal finances. They continue to be influenced by their intelligent parents who persuade them to save, invest, buy home and get married. The higher dishonest begins. তো এখানে দেখো আরেকটা কথা হচ্ছে, যেসব মেয়েরা তাদের নিজেদের বাড়ি মানে তাদের বাবার বাড়ির থেকেই তাদের ইনকাম সোর্স চালু করে ফেলে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে এরকম চিন্তাধারা যে তাদের ইনকামের সময় থেকেই তারা তাদের ফ্যামিলির যে বাবা এবং মায়ের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে টাকা নিজের জন্য, নিজের পরিবারের জন্য ব্যয় করতে এবং বাধ্য করতে, সেইগুলোকে জমিয়ে বিভিন্ন রকম ইনভেস্ট করতে, এবং সেখানে তার জন্য নিজের জন্য বাড়িতে ইনভেস্ট করতে এবং বিবাহ করার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য সেই টাকাকে ব্যয় করতে বলে। এবং সেখান থেকেই কিন্তু এই ছোট ছোট অনৈক্য মানে ছোট ছোট যে অবিশ্বাসের শুরু হতে থাকে মেয়েদের মধ্যে, যে আমি যদি আমার ফ্যামিলির তরফ থেকে এরকম সিদ্ধান্ত পাই, এরকম ডিসিশন পাই আমার ইনকামের টাকা দিয়ে, আমি কি করবো সেই সিদ্ধান্ত যদি আমি নিতে পারি না পারি, আমার প্যারেন্টসরা নেয়, তাহলে আমি বিয়ের পর গিয়ে সেই ফ্যামিলি আমার উপরে কি করতে পারে। সে তো একটা অচেনা ফ্যামিলি, অপরিচিত ফ্যামিলি, নতুন ফ্যামিলিতে গিয়ে পড়ো, তারা আমার সাথে কি করতে পারে, সেইটা আমার ইনকাম করা অর্থ নেই। তো এটা নিয়েও তারা ইনসিকিউরিটি ফিল করে বারংবার। তো এখানে দেখো কি বলছে, ইয়াং ওমেন সি ম্যারেজ অ্যাজ এ প্যাট্রিয়ার্চাল অ্যারেঞ্জমেন্ট। সেখানে বলছে যে পিতৃতান্ত্রিক যে সমাজ চলছে বর্তমানে, সেখানে তাদের ক্ষমতাকেই কেড়ে নেওয়ার একটা পন্থা হচ্ছে এই ম্যারেজ। তারা এই নজরেই দেখছে। দে ইনসিস্ট অন কিপিং দেয়ার জবস অ্যান্ড ডু নট সিট কন্ট্রোল ওভার দেয়ার ফিনান্সেস। তারা তাদের জবকে রাখতে বলে, মানে সেই যে বাড়ির যে পুরুষ এবং অন্যান্য সদস্যরা তারা কি বলে মহিলাদের, যে তোমরা জব রাখো। তাদের এখন জবের প্রবলেম নেই, কিন্তু দেখা যায় যে তাদের যে আর্থিক ফিনান্সের দিক দিয়ে যে কন্ট্রোল, সেটা তাদের হাতে আর থাকে না, তাদের ফ্যামিলির হাতে চলে যায়। দে নো দ্যাট এ চাইল্ড বিয়ারিং রেসপন্সিবিলিটি। একজন শিশুকে যেমন পালন করা সেটা একটা দায়িত্ব, যেটা ফল ডিসঅ্যাপ্রোপ্রিয়েট টু দেম, যেটা তার দিকেও পরবর্তীতে কি হয়, সেই ফ্যামিলির দিকেই নজর চলে যায় এবং কাজের দিকে সেরকম কি বলে অ্যাটেনশন দিতে পারে না, এবং অর্থের দিকটাও তখন কি হয়, নিজে সেটাকে হ্যান্ডেল করতে পারে না, এবং ফ্যামিলির হাতে সমস্ত চলে যায়। এবং সেটাই বলছে এখানে, ঠিক। দে অলসো লাইক সিমলেস শেয়ারিং হাউস হোল্ড রেসপন্সিবিলিটি হোয়ার ম্যান স্টেপস টু টেক এট দি ডেইলি কোর্স। দে উড লাইক টু কেয়ার দি প্যারেন্টস, বোথ প্যারেন্টস, অ্যান্ড মেক বিগ ডিসিশন জয়েন্টলি। এবং অনেক ক্ষেত্রে মেয়েরা চায় যে তাদের এই শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে সাথে তার বাপের বাড়ির ফ্যামিলিকেও, তাদের প্যারেন্টসকেও যাতে তার অর্থের সাহায্যে সাহায্য করতে চায়। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে কোনো মেয়ে তার বাপের বাড়িতে থাকাকালীন যে এম্পাওয়ার্ড হয়েছে, তারা চায় যে তার ফ্যামিলিকে সাহায্য করতে। দে সি দি টার্মস অফ এঙ্গেজমেন্ট অ্যাজ ফেয়ার অ্যান্ড ইকুইটেবল। হোয়াট দে এক্সপেক্ট ফ্রম ম্যারেজ হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জড। এবং তারা যেটা এক্সপেক্ট করেছিল সেটা পরবর্তীতে গিয়ে দেখা যায় যে খুবই ভয়ানকভাবে চেঞ্জ হয়ে যায়। ইট ম্যারেজ কলস ফর মুভিং দেম ফ্রম আ পজিশন টু পাওয়ার টু ওয়ান অফ দি রিলেটিভ পাওয়ারলেসনেস। এবং সেখানে দেখা যায় যে তার যেটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতার থেকে সারা ক্ষমতাহীনে পরিণত হয়ে যায়। ইট ইজ আনলাইকলি টু হোল্ড এনি অ্যাপিল ফর দি মডার্ন ওম্যান। এবং সেটা আধুনিক কালের যে মহিলারা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের জন্য কিন্তু একটা অপ্রত্যাশিতকর জিনিস। তো এখানে দেখো বিভিন্ন রকম
এখানে দেখো বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি উঠে আসছে, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বয়সের মেয়েদের বিভিন্ন রকম চিন্তাধারা, যে তার 80 বয়সের একজন মহিলার কাছে তাদের মনে হচ্ছে যে তার নিজের স্যাক্রিফাইস, নিজে একটা পরিবারের জন্য নিজেকে পুরোপুরিভাবে সঁপে দেওয়া, সেটা তার মনকে আনন্দ দেয়। হ্যাঁ, কিন্তু আবার সেক্ষেত্রে মিডিল এজের কিছু মহিলারা বলছে যে হ্যাঁ, আমি আমার স্বামী আমাকে পুরোপুরি ছুট দিচ্ছে, আমি কোনো রকম ইনকাম না করা সত্ত্বেও, এবং বিভিন্ন রকম ব্যয় খাতা করার ক্ষেত্রে এবং পরিবারের বিভিন্ন রকম খরচা করার ক্ষেত্রে, বড় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সেখানে কিন্তু সেই স্বামীর অর্থ সেই বাড়ির মহিলা এবং ওয়াইফই ব্যয় করছে। তো সেখানে তারা নিজেদেরকে কনফিডেন্ট ফিল করছে। আবার বর্তমান যুগে যারা 30 বছর বয়সী যারা মহিলারা রয়েছে, বর্তমান যুগে যারা এম্পাওয়ার্ড মহিলারা রয়েছে, তারা কিন্তু বলছে যে না, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, যেখানে আমি একটা অ্যাক্টরের কথা বললাম, যে তাদেরকে ইনকামের একটি মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং সেক্ষেত্রে এরকম একাধিক যারা মহিলারা রয়েছে তারা দেখছে যে তারা তাদের নিজের বাড়ি থেকেই দেখে এসছে, তাদের প্যারেন্টসরাও তাদের ইনকামের টাকাকে বলছে বিভিন্ন রকম নিজের তার নিজের জন্যই বাড়ি করার জন্য, এবং সেটাকে বিবাহের ক্ষেত্রে ইউজ করার জন্য বলছে, এবং সেটা কিন্তু তার পরবর্তী ফ্যামিলিতেও বিশ্বাসের জায়গাটাকে কেড়ে নিচ্ছে, যে তারা পরবর্তীতে কিভাবে একটা অন্য ফ্যামিলিতে গিয়ে যদি তারা এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে কিভাবে সেটা তারা হ্যান্ডেল করবে। তো সেক্ষেত্রে তারা ভাবছে যে আমার একটা ক্ষমতা, আমি যেটা এম্পাওয়ার হলাম, নিজেকে এত কষ্ট করে এম্পাওয়ার করলাম, সেটা কেন অন্যজন কন্ট্রোল করবে আমাকে। তো এটা একটা বিষয় চলে আসছে এই টপিকে, এই আর্টিকেল। তো এখানে বিভিন্ন লোকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তো অবশ্যই তোমাদের কি দৃষ্টিভঙ্গি রয়েছে তোমরাও জানাবে এই কমেন্টে গিয়ে, এই ভিডিওর কমেন্টে গিয়ে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম এই টপিকটিকে, এই বিষয়টিকে, যে কিভাবে মহিলারা কেন ম্যারেজ থেকে পিছিয়ে আসছে আর বর্তমানে এম্পাওয়ার্ড মহিলারা। তো আজকের টপিক এখানেই থাকছে। এরকম টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আবারও আসবো। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এসব বিষয় নিয়ে অবগত হয়। এবং আপকামিং ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।